এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দাদু, তুমিও চলো ও ঘরে। দেওয়ান মির্জা উত্তর করবার আগে খাওয়া শেষ করে রওনা বলে উঠল, পরীক্ষা তুই দিবি, তোর দাদু ভাই না। চল আমার সাথে। দাদু নাতনির বহু ভালোবাসা হয়েছে, এবার আমার সঙ্গে ভালোবাসা হোক তোর। রনর এহেন কথায় সকলের চোখ কপালে উঠল। পরিস্থিতি বাগে আনতে চোখ মুখ কঠিন করে রণ বলে উঠল, উপমা হিসেবে ব্যবহার করেছি, চোখ উল্টানোর কিছুই নেই। বলে বড় বড় কদম ফেলে নিজের ঘরে গিয়ে ঢুকলো। রওনার কক্ষের দরজার সামনে বুকে বই চেপে ধরে দাঁড়িয়ে আছে মনো। বাড়ির সকল মানুষ আজ কেমন নির্দয় তার প্রতি। রেহনুমা পর্যন্ত তাকে বাঁচাতে আসছে না। বিগত দিনে পিয়াল যা পড়িয়েছে সব ভুলে গেছে সে। বীজগণিতের সূত্রগুলো পর্যন্ত মনে নেই। বিজ্ঞ শিক্ষকের ন্যায় রানা শুরুতেই তাকে সূত্রগুলো ধরবে এটা মনতা জানে, কিন্তু সেসব তো তার খেলতে নেই। এবার তবে উপায় কি? মনতার ভাবনার মাঝে রমরমে আওয়াজ ভেসে এলো, অযথা সময় অপচয় করছিস তুই, ভেতরে আয়। রনার গলায় চমকে উঠল মনো। ভেতর থেকে দরজা লাগানোর অথচ মানুষটা কি করে তার উপস্থিতি টের পেল ভেবে ঘেমে উঠল মনো। মনতা মনে মনে বলল, ভাইয়া কি জাদু জানে, নাকি ঘরের বাইরেও তার চোখ ঘুরে বেড়ায়? মনের ভাবনা ফেলে গুটি গুটি পায়ে মাথা নিচু করে ভেতরে ঢুকলো মনো। রানার ঘরের কোনায় একটা রিডিং টেবিল আছে, সেই টেবিলে আর আগে পড়তে বসেছে মনো। পড়ার চাইতে মার চলে বেশি এখানে। বিগত স্মৃতি মনে পড়তেই বুক দুরু দুরু করে উঠল তার। এরপর সন্তর্পণে নিঃশব্দে চেয়ার টেনে বসে বইয়ের প্রথম অনুশীলন খুলল। রানা গলা ঝেড়ে ঝুড়ে পাশের চেয়ারে বসতেই দরজায় কেউ নক করলো। রানা বলল, এসো ছোট মা। এবারও মনু তার চোখ বিস্ফোরিত হলো। কারো অবয়ব না দেখে কিভাবে এই মানুষটা সকলের উপস্থিতি নাম সহ টের পাচ্ছে তা জানার জন্য তার মন আঁকপাকো করলো। এই গুণ তার মধ্যে যদি কোনোভাবে ট্রান্সফার করা যায় তবে পাড়ার বেশ সুনাম অর্জন করবে সে। সকলের কাছে মনতা জাদু জানে বলে ঢাক ঢোল পিটে সম্মানের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করতে পারবে। মনতার কল্পনার মাঝে ঘরে ঢুকলো শায়লা। এরপর আঁচলের তলা থেকে একটা টনটনে শক্ত কঞ্চি বের করে টেবিলের উপর আলগোছে রেখে চোখে মুখে প্রতিশোধ পরায়ণতার ভাব নিয়ে বলে উঠল, যখন প্রথমবার ফেল মেরেছিল তখনই এটা বানিয়েছিলাম, কিন্তু তোর দাদুর কারণে কোনো দিনও ওর পিঠ চালাতে পারিনি। আদর ভালো, কিন্তু অতিরিক্ত আদরে মানুষ বাদর হয়। মানুষ তোর দাদুর ভয়ে কিছু বলতে পারে না, না পারলেও আড়ালে ফিস ফিস করে কটু কথা শোনায়। মা হয়ে সব সহ্য করতে আমার কষ্ট হয়। ভিখারি যেভাবে মানুষের কাছে ভিক্ষা চায় সেভাবে তোর কাছে ভিক্ষা চাচ্ছি বাবা, একটু মানুষ করে দে ওকে। ম্যাট্রিকটা পাশ করলেই কারো হাতে তুলে দিয়ে শান্তির ঘুম ঘুমাবো। পাড়াপড়শির দেয়া লজ্জা অপমানে আমার ঘুম হয় না। বলতে বলতে কেঁদে ফেললেন শায়লা। মেয়েটাকে নিয়ে বড্ড ভুগছেন তিনি। গুটি কয়েক ভালো সম্বন্ধ পর্যন্ত ভেস্তে গেছে মেয়ের দূরদর্শিতার কারণে। মেয়ের ছেলে মানুষে এখন সকলের কাছে মজা লাগলেও পরে এই মেয়ে সকলের চক্ষু শুল হবে। অতিরিক্ত বেয়ারা মেয়েকে কে পছন্দ করবে? শায়লাকেই তো সব ভুগতে হবে, তাই না? শায়লার এহেন কঠিন কথা প্রথমবারের ন্যায় মনু তার মাথায় দুশ্চিন্তার ঢেউ তুলল। নিজেকে কেমন অপরাধী আর অপদার্থ মনে হলো। তারও কান্না পেল, কিন্তু শক্ত হয়ে নিশ্চুপ বসে রইল। চোখ মুছে বেরিয়ে গেলেন শায়লা। শায়লা যেতেই মনু তাকে রণ শুধালো, a+b² সূত্র বল। এবার ঘাবড়ালো না মনু। সে সূত্রটা পারে না, এটা তার ব্যর্থতা। ফর্সা গোলাপি হাতে জোড়া নিঃশব্দে রণর পানে বাড়িয়ে মাথা নত করে বলল, বাড়ি মারো রন ভাই, আমি এই সূত্র পারি না। মনু তার অপরাধী মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল রণ। এরপর কঞ্চি ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে বলল, তুই অতিরিক্ত চঞ্চল মৌন। চঞ্চলতার জন্য তোর ব্রেন অশান্ত থাকে, যা তোকে ভুলো মনা করে ফেলে। এবার একটু স্থির হ। ছোট মা আর চাচ্চু তোর জন্য অনেক কষ্ট পাচ্ছে। এবারও ফেল করলে তারা মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাবে। তুই কি তাদের মাথা সবসময় নিচু করে রাখবি?
বাবা মায়ের লজ্জানত মাথা দেখতে তোর ভারী আনন্দ হচ্ছে বুঝি? মনু চোখ তুলে অসহায়ের ন্যায় রনর পানে তাকালো। এরপর কম্পিত গলায় বলল, এবার আমি পাশ করব রন ভাই। তুমি আমাকে বলো আমার কি কি পড়তে হবে। আজ মনু তাকে কোনো ধমক, চোখ রাঙানি বা কটু কথা কিচ্ছুটি বলল না রণ। সে ধৈর্যবান শিক্ষকের ন্যায় মনু তাকে বোঝাতে লাগলো। ধীরে ঘন্টা দেড় যেতেই কিছুটা ফ্রি হলো মনু। তারপর সে সময় সুযোগ বুঝে আগ্রহ ভরা চোখ মুখে শুধালো, কাউকে না দেখি কিভাবে তার নাম বলে ফেললে তুমি রন ভাই? রণর স্বাভাবিক মুখে শুধালো। তুই শিখতে চাস? তাৎক্ষণিক মাথা নাড়ালো মনু। রণও অল্প হেসে বলল, এর জন্য চিকন বুদ্ধির দরকার। তোর বুদ্ধি তো মোটা, কিভাবে শিখবি? তাইলে বুদ্ধি চিকন করার টেকনিক শেখাও। শেখাবো যদি শরীরটা টিপে দিস। লম্বা সময় গাড়ি চালিয়ে শরীরে ব্যথা এসেছে, দিবি? মনু খুশিতে ডগমগ হয়ে বলল। শুয়ে পড়ো, এক্ষুনি দিচ্ছি। সুযোগ লুফে নিয়ে উপর হয়ে শুয়ে গেল রণ। মনুতা তার নরম হাতটা রণর কোমরে লাগিয়ে ধীরে ধীরে চাপ প্রয়োগ করলো। অজানা শিহরণে বালিশ খামচে ধরে রণর চোখ বুজে আনমনে বলে উঠল, শরীর জুড়ে যে আগ্নেয়গিরি জ্বালিয়ে দিচ্ছিস তা তুই ছাড়া কে নেভাবে মৌন? তুই কি শীতল বর্ষণ হয়ে আমায় ভেজাতে পারবি, নাকি এই আগুনে দগ্ধ হয়ে আমার ভস্মীভূত ছাই দেখার জন্য অপেক্ষা করবি? সকাল থেকে মির্জা বাড়িতে শুরু হয়েছে অদম্য হইচই। বাড়ির সকলে চূড়ান্ত ব্যস্ত। তার চাইতেও ব্যস্ত আকাশ। তার ভাব গাম্ভীর্য বলে দিচ্ছে এই বাড়ির সব কিছুতেই তার আধিপত্য। সে ছাড়া কোনো কিছুর সমাধান নেই। কাজের মেয়ে চামেলি আজ রান্নাঘর থেকে বের হয়ে দুনিয়া দেখতে পারেনি। রেহনুমা শায়লা দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত। দেওয়ান মির্জা বাজারে গেছেন জরুরি কাজে, ফিরবেন একটু পর। রণ নিজ ঘরে বসে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ গোছাচ্ছে। এমন সময় দরজায় নক পড়ল। ল্যাপটপ বুজে রেখে রণ গলা বাড়িয়ে ডাকলো। এসো ভাইয়া। রণের সম্বোধনে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো রাহনুমার বড় ছেলে সৌম্য। ছেলেটা রণের বিপরীত, খুব সহজ সরল আর মিশুকে। মানুষের সাথে ঝামেলা এড়িয়ে চলতে বেশি পছন্দ তার। সেই সাথে সকলকে আপন করে নেবার অদ্ভুত ম্যাজিক আছে তার কাছে। মির্জাবাড়ি থেকে শুরু করে পুরো ফতেহপুর গ্রামে সৌম্যর প্রশংসা শোনা যায়। দেখতেও রণর থেকে আলাদা। তাদের দুই ভাইয়ের চেহারায় কোনো মিল নেই। সৌম্য দেখতে রাহনুমার মতো টকটকে ফর্সা, উচ্চতায় সৌম্যর থেকে 4 ইঞ্চি খাটো, কিন্তু চেহারা রণকে ছাপিয়ে। হয়তো শ্যাম বরণের জন্য রণর সৌন্দর্য কিছুটা চাপা পড়েছে। সৌম্য রণর বিছানার কোণে বসে উচ্ছ্বসিত গলায় বলল, কিভাবে বুঝলি আমি? বুঝতে পারি ভাইয়া, যেখানে অন্ধকারে চোখে বেঁধে পথের নিশানা খুঁজে শত্রু বধ করি, সেখানে কাছের মানুষের চলন বুঝবো না? এইসব ট্রেনিং দেই ওরা তোকে? আরও অনেক কঠিন, সময় করে বলবো। আচ্ছা, ওরা ওখানে তোকে তোর প্রিয় মাংস ভুনা খেতে দেয় রোজ? সৌম্যর উজ্জ্বল চোখের পানে তাকিয়ে অল্প হাসলো রণ। এরপর বলল, আমি খুব ব্যাকওয়ার্ড রেঞ্জে থাকি ভাইয়া। খুব কম পরিমাণ খাবার খেয়ে সারভাইভ করতে হয় আমাকে। মাঝে মাঝে না খেয়েই কাটিয়ে দিতে হয় 2-3 দিন। গভর্নমেন্ট আমাকে প্যাকেটজাত খাবার সার্ভ করে, ওসব টেস্টলেস। তুমি মুখে দিয়েই বমি করবে। রণর কথায় সৌম্য কষ্ট পেল। তার ভাই ইচ্ছে করে কমান্ডো ট্রেনিং নিয়ে ভয়াবহ বর্ডার, পাহাড়, জনমানবহীন ভয়ানক জায়গা বেছে নিয়েছে। এখানে যে কোনো সময় মৃত্যু চিৎকার করে ডাকে। বেশ কয়েকবার অনুরোধ, কান্নাকাটি করেও তাকে ফেরানো যায়নি। ধীরে ধীরে সেসবে অভ্যস্ত হয়ে গেছে বাড়ির সকলে। রানুর সামনে বাড়ির সকলের কান্নাকাটি ছিল চূর্ণা মানে ধর্মের কাহিনীর মতো। তাই সকলে তাকে আর অনুরোধ করেনি, ছেড়ে দিয়েছে নিজের মতো। সম্মুখে নিশ্চুপ দেখে রণ শুধালো, সিরিয়াস কিছু বলতে এসেছিলে? সৌম্য মুখের হাসি থামিয়ে মাথা ঝাঁকালো। এরপর নত মস্তিষ্কে ধীর গলায় বলল, অনু বলেছে একটু তাড়াতাড়ি আমাদের যেতে। ওরা আজই আকাদ করে রাখতে চাইছে। আগামী সপ্তাহে বিয়ে। দাদাভাই আজ শুধু আংটিটা পরাতে চাইছে। তুই তো জানিস বিয়েটা অনেক দিন ধরে ঝুলে আছে, আর দাদাভাইয়ের ওপর কারো কথা বলার হিম্মত নেই। যদি দাদাভাইয়ের সাথে বিষয়টা নিয়ে একটু কথা বলতি। কথাগুলো শেষ করে ভরসাযোগ্য চাহনি নিক্ষেপ করে রণর কঠিন মুখের পানে তাকিয়ে রইল সৌম্য। রণ সৌম্যের মনের কথা স্পষ্ট বুঝল। অনু আর সৌম্য দুজন দুজনকে প্রায় 9 বছর ধরে ভালোবাসে। ভালোবাসার মানুষকে দূরে রাখার কষ্ট কতটা হৃদয় পুরায়
তা রনর থেকে বেশি আর কে জানে। এদিকে দেওয়ান মির্জা একটু খামখেয়ালি টাইপের মানুষ। সোজা জিনিস কঠিন করে করতে তিনি পছন্দ করেন। যেখানে দুটি মানুষ দুজনকে চাচ্ছে, দুই পরিবার পর্যন্ত রাজি, সেখানে আংটি পরানো অযৌক্তিক। রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ঠিক আছে, আমি বাবা আর মার সাথে কথা বলে দাদা ভাইয়ের সাথে কথা বলবো। তুমি ভেবো না, তাছাড়া শহরে বা দূরে কোনো আত্মীয় স্বজন নেই আমাদের, যা আছে সব গ্রামে। আজ আকদ হলে 1 সপ্তাহে বিয়ের আয়োজন অসম্ভব কিছু নয়। আমি দাদা ভাইকে বোঝাবো। ভাইয়ের প্রতি বরাবর ভরসা করে সফল হয়েছে সৌম্য। আজও যে তার বিপরীত হবে না তার সৌম্যের বিশ্বাস ছিল। পকেট থেকে রনর পছন্দের একটা মিন্ট চকলেট বের করে সৌম্য উচ্ছ্বসিত গলায় বলে উঠল, আগামীবার যখন ফিরবি তখন তোকে একটা বাইক গিফট করব। সৌম্যের বাহুতে ছোট পাঁচ মেরে রণ বলে উঠল, ঘুষ দেয়া হচ্ছে? এসব ছোট ঘুষে আমার পোষাবে না। সৌম্য চট করে বলে উঠল, অনুর ছোট বোন তনু খুব সুন্দরী, ডাক্তারি পড়ছে, তাহলে ওকেই এনে দেই। রণ 2 হাত জোর করে বলে উঠল, মাফ কর ভাই, আমার কোনো ঘুষের দরকার নেই। এমনিতেই তোর বিয়ে 1 সপ্তাহের মধ্যে করিয়ে দেব আমি। সে কি বিয়ে করবি নাকি? কখন না বললাম? তাহলে তনু কি সমস্যা? বলেই তনুর একটা ছবি রণর সামনে মেলে ধরল সৌম্য। রণ সেই ছবি না দেখেই না কুচিয়ে বলল, মৌন গাদিটার সামনে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ফিকে বড় ভাইয়া। সৌম্য কথাটা শুনল না। তার আগেই কর্কশ শব্দে তার ফোন বেজে উঠল। ফোনটা করেছে অনু। সৌম্যরা কখন ওদের বাড়িতে যাবে তাই জানতে কল করেছে। ঝটপট ফোন কানে তুলে রণকে হাত ইশারা করে বেরিয়ে গেল সৌম্য। রণ ঠোঁট গোল করে শ্বাস ছুড়ে ওয়াশরুমে পা বাড়ালো। দুপুরের আগে আগে বসন্তপুর গ্রামে তাদের যেতে হবে। দূরত্ব বেশি নয়, 30 মিনিটের রাস্তা। দুপুরের খাবার আয়োজন ও বাড়িতেই। রেহনামা শায়লা গায়ে দামি জামদানি জড়িয়ে আভিজাত্যের চলনে বেরিয়ে এলেন। বয়স তাদের সৌন্দর্যকে ছুঁতে পারেনি। দেওয়ান মির্জার মনে হয় তার ছেলের বউ কম, মেয়ে দুটো আজও সেই কিশোরী বয়সে আটকে আছে। মেয়ে তুল্য পুত্রবধূর সৌন্দর্যে বৃদ্ধ তৃপ্তির হাসি হাসেন। আজ মনু তার দাদি বেঁচে থাকলে তার পরিবার পরিপূর্ণ হতো। সেই সাথে বড় নাতির বিয়েতে কত খুশি না হতেন তিনি। দাওয়ায় বসে ফল, মিষ্টি আরও আনুষঙ্গিক জিনিসপত্র চেক করছেন দেওয়ান মির্জা। এমন সময় শার্টের হাতা গোটাতে গোটাতে উপস্থিত হলো রণ। সদ্য গোসল সেরে বেরিয়েছে। শরীরে বেলি ফুলের সাবানের গন্ধ। নাতির উচ্চতা আর গাম্ভীর্যতায় মুগ্ধ হলেন দেওয়ান মির্জা। তিনি হাসি ঠোঁটে বললেন, এখনো তৈরি হলে না দাদা? রণ দেওয়ান মির্জার হাত থেকে লিস্টের কাগজ কেড়ে নিয়ে বলে উঠল, কিছু কথা ছিল দাদা ভাই। কাজের বাহানায় দেওয়ান মির্জা অন্যমনস্ক হয়ে বললেন, বলো, শুনছি। কথাটা জরুরি। গম্ভীর গলা রণর। এবার নড়ে চড়ে বসলেন বৃদ্ধ। এরপর বললেন, বলো। ভাইয়ার আকদ আজই হোক। বিয়েটা অনেক দিন ধরে ঝুলে আছে। আমার যখন তখন ফেরত যেতে হবে। আজ রাতে হেডকোয়ার্টার থেকে ফোন এলে আজই ফিরে যেতে হবে। তাই চাচ্ছিলাম আজই বিয়ে পড়ানো হোক। 1 সপ্তাহ পর বউ তুলে আনলেই হবে। বৃদ্ধ থমথমে মুখে শুধালেন, সৌম্য কিছু বলেছে তোমায়? ভাইয়ার সাথে আমার এখনো দেখা হয়নি। মাত্র শুনলাম সকালেই নাকি ঢাকা থেকে এসেছে। দেওয়ান মির্জা ইতস্তত করে বললেন, আত্মীয় স্বজন ছাড়াই বিয়ে হবে? আত্মীয় স্বজন কোথায় পেলে দাদা ভাই? মঈন মাহির গত রাতে এসেছে, ভাইয়াও এসেছে। তোমার তো কোনো মেয়েও নেই। বাবার 2-4 জন বন্ধু আর ছোট মামা সবাই গ্রামেই আছে। সহজ জিনিস অহেতুক কঠিন করে কি লাভ? রণর সাথে যুক্তি দিয়ে কুলাতে পারবেন না দেওয়ান মির্জা, তাই কথা বাড়ালেন না। তাছাড়া ছেলেটার মনে ভয় নামক বিশেষণের উপস্থিতি নেই। কাউকে পরোয়া করে না সে। তাই অযথা কথা খরচ করলেন না তিনি। শুধু বলে উঠলেন, তোমার চাচাকে বলো আকরাম কাজীকে ডাকতে। রণ উঠে দাঁড়িয়ে বলে উঠল, আগে বলেছি আপনি তৈরি হন, একটু পরেই আমরা রওনা দেব। রণ লম্বা পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে গেল। দেওয়ান মির্জা তাকিয়ে তার চলার ধরন দেখলেন। রণকে দেখলেই তার বুক কেঁপে ওঠে। মনে হয় দেওয়ান মির্জার দাদা রেদওয়ান মির্জা হেঁটে যাচ্ছেন, যার পদচ্ছাপে কম্পিত হতো মাটি, উঠত ধুলো।
যার এক কথা 100 কথার সমান এবং যার তর্জনী আঙুলের ইশারায় থরথর করে কাঁপত মির্জা বাড়ির প্রত্যেকে। নিজ পুত্রের ঘরে এমন জলজ্যান্ত বাঘ দেখে আনমনে দেওয়ান মির্জা বলে উঠল, তবে কি মির্জা বাড়ির ভবিষ্যৎ কর্ণধার মির্জা ইফতেহান রণ? সকলেই তৈরি হয়ে গেটের সামনে গাড়ির কাছে এসে দাঁড়ালো। আকাশ, ফল, মিষ্টি আরও নানান জিনিসপত্র গাড়িতে তুলছে। মেরুন রঙা একটা আনারকলি আর সোনালি উড়না চুড়িদার গায়ে জড়িয়ে হেলে দুলিয়ে বেরিয়ে এলো মনতা। পিঠ সম চুলগুলো একপাশে বেনুনি করা, কানে সোনালি খয়েরের মিশলে ঝুমকো, হাত ভর্তি সোনালি চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে কালো টিপ। মনতাকে দেখে মনতার বড় ভাই মাহির চোখ মুখ কুচকে ধমকে উঠল। এত সেজেছিস কেন? ওখানে কি তোর বিয়ে হচ্ছে? যা লিপস্টিক মুছ, টিপ খোল। মনও মাথা নিচু করে উড়নার খুঁট আঙ্গুলে মুচড়াতে লাগলো। এমন সময় সৌম্য এগিয়ে সে হেসে মনতার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, এইভাবে ধমকাচ্ছিস কেন ওকে? আরও তো ঠিকই সেজেছে। টিপ ছাড়া আমাদের মৌন রানীকে মোটেও ভালো দেখায় না। মনে হয় কি যেন নেই। মাহির তবু গজগজ করে শায়লাকে বলে উঠল, তোমার মেয়েকে কিন্তু ঠাটিয়ে মারবো মা। এক্ষুনি বলো এই লাল জামা খুলে ভদ্র কোনো কালার পরতে, না হলে ওকে আমার গাড়িতে নেব না আমি। সকলের সামনেই ভাইয়ের হম্বিতম্বিতে মনতার কান্না পেল। এমন সময় ভারী গলা ভেসে এলো। আমার গাড়িতে আয় মৌন। মনতা উপরে চোখ তুলে সামনে তাকালো। শুভ্র পাঞ্জাবি গায়ে জড়িয়ে হাত গুটিয়ে এগিয়ে আসছে রণ। কাট কাট ক্লিন শেভের শ্যামলা চোয়াল, তীক্ষ্ণ নাক, বাদামি ঠোঁট আর ভয়ঙ্কর চোখ, সঙ্গে মিলিটারি কাটিং চুল। গায়ের পাঞ্জাবিতে রণর সৌন্দর্য যেন চোখে আগুন লাগিয়ে দিল সকলের। মনতা নির্লজ্জের মতো রণর পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কেমন দম্ভ নিয়ে হেঁটে আসছে রণ। পদযুগলের পিষ্টনে মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সকলকে মারিয়ে মনতার সামনে এসে দাঁড়ালো রণ। এরপর বলল, আমার সঙ্গে জিপে আয়। একা গাড়ি চালাতে বোরিং লাগে। আর অনুদের বাড়ি আমি চিনি না। ছোট মা বলল তুই নাকি চিনিস। মনতা মাথা ঝাঁকালো। এমন সময় মুন বলে উঠল, রুন ভাই, আমিও চিনি ভাবিদের বাড়ি, আমি তোমার সঙ্গে যাই। রণ মুইনের কথার জবাব না দিয়ে ধমকে বলে উঠল, তুই সবসময় লেট লতিফ মৌনতা সাবেরি। জিপে উঠবি নাকি তোকে পিষে দিয়ে চলে যাব? ভয়ে মনতা জিপে ওঠার জন্য দরজা খুলতে চাইল, কিন্তু খুলল না। মনতার হাত সহ গাড়ির দরজার গ্রিপ টেনে ধরে রণ বলে উঠল, মোমের শরীর, ভাত খাসনি নাকি ও বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবি বলে 2 দিন ধরে পেট খালি রেখেছিস? মনতা উত্তর না দিয়ে নিশ্চুপে জিপে উঠল। কাউকে কিছু না বলে সম্মুখে চোখ ইশারা দিয়ে ঠোঁটে বাঁকা হাসি টেনে চোখে কালো সানগ্লাস তুলল রণ। এরপর ঠোঁট কামড়ে ক্ল্যাচে পা চেপে স্টিয়ারিংয়ের হুইল ঘুরিয়ে ছুটল বসন্তপুর গ্রামের উদ্দেশ্যে। ধীরে ধীরে মির্জাবাড়ির গাড়ির বহর চলতে লাগলো। রণ সবাইকে ছাড়িয়ে অনেক দূর। যখন আর কারোর গাড়ি দেখা যাচ্ছে না, তখন এলো সাইডে গাড়ি রেখে সম্মুখে মেসেজ পাঠালো রণ। আমাদের দেরি হবে, কেউ জিজ্ঞেস করলে বলো মৌনতাও পথ ভুলে গেছে। এরপর ইউটার্ন নিয়ে অন্য রাস্তা ধরল রণ। মনতা চেঁচিয়ে উত্তেজিত গলায় বলল, পথ তো এটা না ভাইয়া, তুমি ভুল পথে যাচ্ছ। হুইলে হাত রেখে মনতার পানে অদ্ভুত মায়ায় তাকিয়ে রণ বলে উঠল, তুই আছিস কি করতে? আমাকে সঠিক পথের নিশানা দে। পথ চিনি না বলেই তো তোকে সওয়ারি বানালাম। বলে স্পিড বাড়ালো। হেলোমেলো বাতাসে মনতার চুল আর ওড়না উড়ে রণর নাক মুখ ঢেকে দিল। সে সাথে রিনিঝিনি মূর্ছনার বেজে উঠল চুরি আর ঝুমকো। সেগুলো না সরিয়ে হাসি মুখে গাড়ি চালাতে ব্যস্ত হলো রণ। মনতা ভয়ে ভয়ে ওড়না চুল আটু করতে নিলেই রণ হুঁশিয়ারি করল, মেরে ফেলবো মৌন, আমার ভালো লাগছে। সরাসরি সরাস না প্লিজ। গ্রাম পেরিয়ে শর্টকাট রাস্তা ধরে উপজেলা সদরে এসে থামলো রণর কালো জিপ। মনতা চারপাশে অবলোকন করে ভয়ে ভয়ে বলল, এটা ভাবিদের বাড়ির রাস্তা নয় রন ভাই, তুমি ভুল পথে এলে। আমি বারবার বললাম কিন্তু তুমি কানেই তুললে না। রণ চোখের কালো গ্লাস খুলে ঠান্ডা নির্লিপ্ত নজর পাতল মনতার পানে। এরপর লাফিয়ে জিপ থেকে নেমে গেল। মনতা বোকার মতো তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝলো না। ভেতরে ভেতরে রণের উপর মনতার রাগ চড়া হলো। শায়লা নিশ্চিত চিন্তা করবে। মাহির বড্ড নির্দয়।
পথে মৌনতায় কোনো ভুল করেছে ভেবে তাকে গালমন্দ করবে। আচ্ছা, মাহির সহ বাড়ির সকলেই যখন শোধাবে তাদের এত দেরি হলো কেন, তখন কি মৌনতা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? জোর গলায় সে বলতে পারবে গা জোরে করে রনই তাকে নিয়ে গেছে ভুল পথে। মৌনতার ভাবনার মাঝেই দ্রুত চেপে চেপে বসলো রণ। এরপর গাড়ির ইঞ্জিন স্টার্ট করে ছুটতে লাগলো। মৌনতা এক পলক রণকে দেখে শোধালো, এখানে কোনো দরকার ছিল তোমার? ইস্যু করতে এসেছিলাম। বলে এই গাড়ি চালানোতে মন দিল রণ। মৌনতা হাতের আঙ্গুল মুচড়ে বলে উঠল, এত দূর আসার কি দরকার ছিল? রাস্তার ধারেই তো কাজ সারা যেত। বলে মাথা নিচু করে রইল। মৌনতার পানি তাকে শক্ত মুখে রণ বলে উঠল, যাতে তুই নজর দিতে পারিস নাকি? আমার ভবিষ্যৎ দণ্ড দেখার এতই বুঝি ইচ্ছে তোর? তুই তো আচ্ছা বজ্জাত মেয়ে রে মনো, অথচ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। রণর কথায় মৌনতার কান কাটা গেল লজ্জায়। সে আড়ষ্ট হয়ে গুটিয়ে মিনমিন করে বলে উঠল, ছি ছি, আমি ওসব ভেবে বলিনি। তো কী সব ভেবে বলেছিস? মৌনতা উত্তর দেওয়ার আগেই আদনান মির্জার ফোন এলো রণর ফোনে। আকস্মিক বিরক্তিতে রণ কপাল কুঁচকে ফোন রিসিভ করতেই আদনান মির্জা ব্যস্ত গলায় বলে উঠল, সে কি রন, কোথায় তোমরা? তোমাদের জন্য অপেক্ষা করছি, অথচ তোমাদের আসার খবর নেই। 30 মিনিটের রাস্তা আসতে বুঝি 1.5 ঘন্টা লাগে। রাস্তায় কোনো অঘটন ঘটেনি তো? রণ ভাবলেশীন হয়ে জবাব দিল, মৌন ভুল পথে আমায় চন্দ্রপুর সদরে নিয়ে এসেছে বাবা। মেয়েটা সাংঘাতিক ভুলমনা, ওকে সঙ্গে করে আনাই ভুল হয়েছে। ইচ্ছে তো করছে ঠাটিয়ে 2 চর মেরে গাল ফাটিয়ে দিতে। মুহূর্তে আদনান মির্জা চেঁচিয়ে বলে উঠলেন, না না, এমন কিছু করো না, ওকে মেরো না। ধীরে সুস্থে মানুষকে জিজ্ঞেস করে এসো, সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। বলে ফোন কাটলেন ভদ্রলোক। এদিকে রণর দেয়া মিথ্যা অপবাদে মনতার চোয়াল ঝুলে মুখ হা হয়ে গেল। সে ঘোর প্রতিবাদ করতে চাইল এহেন মিথ্যাচারের, কিন্তু সাহসে কোলালো না। মনতার হা হওয়া ঠোঁট নিজের উষ্ণ হাতে বন্ধ করে রণ বলে উঠল, হাওয়া খেয়ে পেট ভরালে ও বাড়িতে গিয়ে মুরগির ঠ্যাং খেতে পারবি না মৌন। মুখ বন্ধ করে চুপ মেরে শক্ত হয়ে বসে থাক। মনতা তেজে গলায় বলল, মিথ্যে কেন বললে তুমি? আমি তোমাকে এখানে এনেছি। তো কি বলবো, স্বেচ্ছায় এখানে এসেছি তোকে রাইড চড়াতে। তুমি ইচ্ছে করে জেনে বুঝে এখানে এসছো না? রণ ঠোঁটে বাঁকা হাসি টেনে বলে উঠল, তোর কি মনে হয় মৌন, যেখানে মানুষের চেহারা না দেখে তার পায়ের শব্দ শুনে আমি নাম বলতে পারি, সেখানে পাশের গ্রাম চিনব না? আমি কি মঙ্গল গ্রহে বড় হয়েছি? তোর মাথায় তো আসলেই কাঁচা পায়খানায় ঠাসারে। মনতা চোখ কপালে তুলে না কচিয়ে চেঁচিয়ে বলে উঠল, তাহলে নাটক করলে কেন? কারণ আছে, সময় এলে বলবো। এবার কালেমা পড়। 1.5 ঘন্টার রাস্তা 40 মিনিটে যাব। গাড়ির স্পিড সর্বোচ্চ থাকবে। টিকতে না পারলে আমাকে জড়িয়ে ধরতে পারিস, আমি কিচ্ছু মনে করব না। বলে হুড় করে স্পিড বাড়ালো রণ। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখল মনতা। সে বুঝলো ইহ জীবনের সমস্ত খেলা সাঙ্গ হতে চলেছে আজ। তাই বাচ্চার তাগিদে রণর প্যাট জড়িয়ে কোমরে মাথা গুজে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, আজকের মতো বাঁচিয়ে নাও মাবুদ, কাল থেকে নামাজ পড়ে মাফ চাইব। 35 মিনিটের মাথায় সৌম্যের শ্বশুরবাড়ির এলাকার নির্জন রাস্তায় এসে গাড়ি থামালো রণ। মৌনা এখনও রণকে ঝাপটে ধরে চোখ বুজে বসে আছে। গাড়ির উত্তাল বাতাসে তার চুল আলুথালু পাখির বাসা, কাঁধের উড়না সরেকে কালো কুচকুচে তিলটা দেখা যাচ্ছে, সেই সাথে নিষিদ্ধ অন্তর্বাসের ফিতা। রণার সর্বাঙ্গ কেমন ঝাঁকুনি দিয়ে উঠল মৌনতার এলোমেলো সৌন্দর্যে। এদিকে গাড়ি থেমেছে খুশিতে মাথা তুলল মৌন। সে চারপাশে বিস্ফোরিত নজর বোলালো। সে মরেনি, বেঁচে আছে। দ্বিতীয়বার জীবন তাকে সুযোগ দিয়েছে। বাসায় ফিরে কানা ফকিরটাকে 50 টাকা সৎকা দিবে সে। রানার প্যাট ছেড়ে নিজের জামা ওড়না ঠিক করতে করতে মৌনতা দুর্বল গলায় বলে উঠল, যাবার সময় তোমার গাড়িতে ভুলে উঠবো না আমি। সাংঘাতিক বদমাশ লোক তুমি। আরেকটু হলেই প্রিয় জীবনটা সমাপ্ত হতে যাচ্ছিল। বলে গাড়ি থেকে নামার জন্য দরজা ধাক্কাধাক্কি করলো মৌন। রনও অদ্ভুত চাহনি নিক্ষেপ করে মৌনতাকে বলে উঠল, আমি থাকতে তুই মরবি না মৌন, আমি মরতে দেব না তোকে। বলে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেমে রণ রণকে জড়িয়ে ধরতে গেলে মৌনতা চুপ করে রইল। 1 মিনিটের মধ্যে গাড়ি থেকে নেম
তোর সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি, তাই যাবার পথেও আমার সঙ্গেই যেতে হবে তোকে। ইটস অ্যান অর্ডার ফ্রম মেজর রণ। রনার ফালতু কথায় কান্না দিয়ে লুকিং গ্লাসে নিজেকে একবার দেখলো মনতা। নিজেকে আস্ত এক রাস্তার পাগলি লাগছে। মেহমান বাড়িতে এহেন বিদঘুটে অবতারে কি করে প্রবেশ করবে সে ভেবে শক্ত আসনেই বসে রইল। মনতার চিন্তিত বদনের পানে তাকিয়ে শব্দহীন হাসল রণ। এরপর পকেট থেকে বেলি ফুলের মালাটা সযত্নে বের করে টেনে ধরল মনতার চুল। বলল, আয়, চুলগুলো বেনি করে দেই। মনতা কপাল কুঁচকে রণকে দেখল। গতবারের তুলনায় এবারে মানুষটাকে চিনতে বড্ড অসুবিধা হচ্ছে তার। চোখে মুখে কেমন কবি কবি প্রেমিক ভাব, এমনটি আগে কখনো দেখা যায়নি। মনতা শতভাগ নিশ্চিত রণ প্রেমে পড়েছে। মনতা মনে মনে বলল, কিন্তু কার? ওই লেডি ক্যাপ্টেন তনুজার, যে মেয়েটার রন বাড়ি ফিরলে খালি ফোন করে জানতে চায় রনের ছুটি কবে শেষ হবে। ঠুটুলটে নিজেকে নিজেই মনে মনে বলল মনো। রন ভাই প্রেম করুক, বিয়ে করুক, যা খুশি তাই করুক, আমার কি যায় আসে তাতে? মনতার ভাবনার মাঝে মনতার চুল টেনে সুন্দর একটা গুছানো বেনুনি পাকালো রানো। এরপর সুন্দর করে চুলে গুজে দিল বেলি ফুলের গাছটা। এরপর প্রশস্ত হেসে বলে উঠল, এবার তোকে দেখে আর কেউ পাগলি ভেবে ঢিল ছুটবে না। মালাটার দাম 20 টাকা, বাড়ি ফিরে 20 টাকা ফেরত দিবি আমায়। মনতা চোখ ছোট করে শুধালো, মালা চেয়েছি নাকি? 1 টাকাও দিব না। না দিলে এর দামে অন্য কিছু আদায় করব আমি। বলে গাড়ি চালু করে একদম অনুদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। এরপর মনতাকে ফেলে ঠোঁটে বাঁকা হাসির প্রলেপ ধরে রেখে নেমে গেল। মনে মনে রণকে 1000টা গালি ছুড়ে দৌড়ে এলো মনো। অনুদের বাড়ির সকলের সাথে কুশলাদি বিনিময় করে ড্রয়িং রুমে ঢুকলো রণ। পেছনে মাথা নিচু করে এলো মনতা। মনতাকে দেখে চোখ পাকালো মাহির। শায়লাও দাঁত কামড়ালেন, কিন্তু কারোর সামনে কিছু বলতে পারলেন না। ধীরে ধীরে আলাপচারিতা শেষে খাওয়া দাওয়া শুরু হলো। মনতা খেয়াল করলো অনুর ছোট বোন তনু রণকে সমান তালিয়ে দেখে দেখে মিটিমিটি হেসে যাচ্ছে। সে সাথে পাত ভরে তুলে দিচ্ছে মুরগির লেগ পিস আর গরুর ভালো ভালো মাংসগুলো। রণ একটা লেগ পিস মনতার পাতে তুলে সকলের সামনে বড় গলায় বলে উঠল, এটা তুই খা মৌন, 2 দিন ধরে না খেয়ে আছিস, এখানে খাবি বলে। আমি আবার অত খেতে পারি না। পোলাও রেখে শুধু মাংসগুলো খা। নে নে, চালু কর, বাটি নিয়ে গেলে আর খেতে পারবি না। বলে প্লেট থেকে আরও কয়েক টুকরো গরুর মাংস যত্নে তুলে দিল মনতার পাতে। রাগে জেদে মনতার মাথা ফেটে যাবার উপক্রম হলো। সে চিৎকার করে সমস্ত কিছুর প্রতিবাদ করতে চাইল, কিন্তু ভদ্রতার খাতিরে নিশ্চুপ রইল। এরপর পানি দিয়ে সমস্ত রাগ গিলে নিল। মনো পানি খেয়ে গ্লাস টেপলে রাখতেই রণ সেটা নিয়ে ঢাকঢুক করে পানি খেল। সকলের অলক্ষ্যে এই দৃশ্যে দাঁত চেপে মনতা বলে উঠল, এটা আমার গ্লাস রম ভাই, আমার এটো পানি তুমি কেন খাচ্ছ? খেলে কি হয়েছে? তোর ছোঁয়াচে মরণঘাতী রোগ বালাই হয়েছে। পানি তো খেয়েছি, তোকে তো আর খাইনি। মনতা আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। রণ তা দেখে ঠুট্টি পেহেসে খাওয়ায় মন দিল। মনতা নিজের হাত ধুয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। অনুদের বাড়িটা বেশ খোলামেলা। এই বাড়িতে ফুলের গাছ বেশি। ফুল বাগানের একপাশে অনেকগুলো পাখির খাঁচা, তাতে হরেক রঙের পাখি বন্দি। অদ্ভুত সব সুন্দর সুন্দর বাহারি পাখিগুলোতে মনতার নজর নিবদ্ধ হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে পাখিগুলোর কাছে এগিয়ে মুগ্ধ নয়নে দেখতে লাগলো। এমন সময় ভেসে এলো পুরুষালী গলার স্বর, আপনার সৌন্দর্য আজ পাখিদের সৌন্দর্য বিলীন করে দিয়েছে মিস নাম না জানা অপ্সরা। পাখিগুলো লজ্জা পাচ্ছে এই সৌন্দর্যে। প্লিজ নিজেকে আড়ালে রাখুন, নয়তো নজর লেগে যাবে। এমন কণ্ঠে স্তম্ভিত হয়ে পেছনে তাকালো মনো। প্যান্টের পকেটে 2 হাত গুজে ফর্মাল পোশাকে দাঁড়িয়ে রয়েছে সুদর্শন এক যুবক। মানুষটিকে এই বাড়িতে আগে কখনো দেখেনি মনো, হয়তো অনুদের আত্মীয়। মনো তাকে নিশ্চুপ দেখে ছেলেটি এগিয়ে সে হাত বাড়ালো মনতার পানে। হ্যালো, আমি নোমান শাহরিয়ার, অনু আমার কাজিন। মনতা সৌজন্য রক্ষার্থে প্রশস্ত হেসে হাত বাড়িয়ে নিজের পরিচয় জানালো। এমন সময় হাতে 1 গ্লাস ঠান্ডা পানীয় নিয়ে বাইরে বেরিয়ে এলো রণ। এসে দেখতে পেল অচেনা এক ছেলের করপুটে মনতার হাত বন্দি আর হাসি মুখে মনতা কথা বলছে ছেলেটির সাথে।
এহেন দৃশ্যে রনার মস্তিষ্কে রক্ত ছলকে উঠল, যেন টকবক শব্দে ফুটছে সেগুলো। সমস্ত রক্ত কণিকায় জ্বালা ধরল। হাতের কাচের গ্লাস সজোরে মুঠো পাকিয়ে চেপে ধরল রণ। শক্ত হাতের পিষ্টন সইতে পারল না ঠুনকো গ্লাস। রনার করা পড়া হাতে গুড়ে গেল। কাঁচ ভাঙার শব্দে সচকিত হলো মনো। রক্তচক্ষু নিয়ে জমের ন্যায় দাঁড়িয়ে আছে রণ। মনো তা ছেলেটির হাত তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। রণ গম্ভীর গলায় বলল, ভেতরে যা মৌন, ছোট মা তোকে খুঁজছে। মনো মাথা নিচু করে প্রস্থান নিল। যাবার আগে ভয়ে ভয়ে একবার কঠিন চোয়ালটায় নজর বুলালো। রুহু পর্যন্ত কেঁপে উঠছে ওই কঠিন দম্ভা ভরা চেহারা দেখে। মনো তার চোখের আড়াল হতেই বিড়বিড় করে রণ আওড়ালো, তোর হাত আমি কেটে ফেলবো। মৌনতা সাবেরি। মুখোমুখি দাঁড়িয়ে আছে নুমান আর রণ। রণর হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। সেটা এক পলক দেখল নুমান। মানুষটাকে তার কাছে অদ্ভুত রহস্যময় ঠেকছে। একজন আর্মি পার্সন রহস্যময় জটিল হবে এটাই স্বাভাবিক, কিন্তু নিজের হাতের মুঠোই কোন দুঃখে মানুষটা কাচের গ্লাস চূর্ণ করবে? নিজের আকাশ সম চিন্তা ভাবনার সমাপ্তি ঘটিয়ে নুমান ব্যস্ত গলায় বলে উঠল, মিস্টার রনও, আপনার হাত কেটে রক্ত ঝরছে, এটার চিকিৎসা দরকার, নয়তো পরে অনেক সাফার করতে হবে আপনাকে। রণ নির্লিপ্ত নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় জবাব দিল, এসব মামুলি বিষয় আমার জন্য। গ্লাসটা বড্ড ঠুনকো নোমান সাহেব, ধরতেই গুড়িয়ে গেল। আসলে গ্লাস ঠুনকো নাকি হাতটাই শক্ত, বুঝতে পারছি না। মুখের মতো হেসে প্রস্থান নিতে চাইলেও নুমান। এই জটিল মানুষটার সামনে তার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। নুমান মাথা চুলকে সামনে পা বাড়াতেই রণম ভারে গলায় বলে উঠল, একটু আগে যেই পাখির সৌন্দর্য বিশ্লেষণ করেছিলেন, সে এক পাখিওয়ালার পোষ মানানো পাখি। পাখিওয়ালা বড্ড দয়ালু পাখিটার উপর, তাই উড়ে বেড়ানোর স্বাধীনতা দিয়েছে। ওই পাখি ভুলেও শিকার করার কথা মাথাতেও আনবেন না। পাখিওয়ালা পাখির প্রতি দয়ালু হলেও অন্যের প্রতি বড্ড নির্দয়। বলে পকেট থেকে রুমাল বের করে নিজে নিজে কাটা হাত পেঁচিয়ে গিট্টু দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। মনতা ড্রয়িং রুমে এসে শায়লার কাছে ভীত মুখে বসে মিনমিন করে জিজ্ঞেস করলো, আমায় ডেকেছিলে? শায়লা ভূত দেখার মতো চমকে শুধালো, ও বাবা গো, কোন ঠেকায় তোকে ডাকতে যাব? কোনো কাজে আদৌ লাগে আপনাকে মা জননী? মায়ের তারা কথায় কপাল কুচকে অন্যদিকে মুখ ফিরে নিল মনো। রণর চোখ দুটো মুখের ভেতর হাঙ্গামান দাঙ্গা বাঁধিয়েছে। এমন ভয়ানক চাহনি মনে পড়তে কেমন গলা শুকিয়ে উঠছে, শরীর অনুভূতি শূন্য মনে হচ্ছে, আর হাত কেঁপে কেঁপে উঠছে। এদিকে মনু তার ফ্যাকাশে রংহীন মুখের পানে তাকিয়ে তনু নামক মেয়েটি হাতের ইশারায় মনু তাকে ডাকলো। মনুতা তাকাতেই মেয়েটা আবারও দোতলায় যেতে ইশারা করলো। মনু চুপচাপ আলগুছে উঠে তনুর সামনে গিয়ে দাঁড়ালো। মনু তাকে বগল দাবা করে তনুর ফিরে বেয়ে ছুটল নিজের ঘরে। মেয়েটির আকস্মিক হেন টানা হ্যাচড়তে অবাক হলো মনুতা। সে কিছু জিজ্ঞেস করবার আগেই তনু তাকে নিজের কক্ষে নিয়ে দরজা আটকে দিল। এরপর হাসি মুখে শুধালো, তোমার মিলিটারি ভাইয়ের কোনো অ্যাফেয়ার আছে কারোর সাথে? মনুতা দ্বিধান্বিত মাথা নাড়ল। এরপর বলল, জানা মতে নেই, কিন্তু অজানাই থাকতেও পারে। নিজের ঝলমলে চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে তনু বলে উঠল, একটা হেল্প করবে? কি হেল্প? মনতার প্রশ্নে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বইয়ের তাক থেকে একটা চিঠি বের করে নিয়ে এলো তনু। সেটা মনতার হাতে গুজে বলে উঠল, এটা ওনাকে দিবে প্লিজ, বলবে আমি দিয়েছি। ইতস্ততার ভয় নিয়ে মনতা বলল, যদি নিতে না চায়, কারণ উনি একটু শান্ত মনের মানুষ। এবার চিন্তার রেখা ভাসলো তনুর চোখে মুখে। দাঁত দিয়ে নখ কামড়ে তনু বলে উঠল, ওনার ফোন নাম্বার দিতে পারবে? মনতা নিঃশব্দে মাথা নাড়িয়ে বলে উঠল, উনি ফোন চালায় না, কেউ তার নম্বর জানে না, বাসায় কেউ ওনার সাথে যোগাযোগ করতে পারে না, বড় জটিল মানুষ তিনি। তনু তপ্ত শ্বাস ফেলিয়ে বলে উঠল, তাহলে তুমি এক কাজ করো, তুমি এটা জোর করে ওনার হাতে গুঁজে দিও, নয়তো তার অগোচরে তার ঘরে রেখে এসো, বাকিটা আমি সামনে নিব। মনতা চিঠিখানা হাতে চেপে ঘাড় কাত করে বেরিয়ে এলো। মনতার যাবার পানি তাকিয়ে উৎফুল্ল হয়ে হাত দিয়ে নিজেকে বাতাস করতে করতে তনু বলে উঠল, বোন বোন যা হব, উফ দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। রেহনুমা ছেলের হাতে রুমাল বাঁধা দেখে উৎকণ্ঠা নিয়ে সকলের আগোচরে চেপে শুধালেন, সে কি বাবা, হাত কাটলো কি করে? হাতের পানে তাকিয়ে রানা ভাবলে সেন জবাব দিল, ও কিছু না মা,
বাইরে পাখির খাঁচার ওখানে ভাঙা মরিচা ধরা টিনে পোস্ট লেগে কেটে গেল। তেমন লাগেনি। তোর হাতে টিনের পোস্ট লাগতে যাবে কোন দুঃখে? বেখেয়ালে হাত রেখেছিলাম। আর কিছু জিজ্ঞেস করলেন না রেহনুমা। এক পলক ছেলের হাত দেখে বলে উঠলেন, বাসায় গিয়ে মলম লাগিয়ে নিতে হবে। একটু পর দেওয়ান মির্জা সবাইকে ডেকে বসার ঘরে বসালেন। আকরাম কাজে কিছু কাগজপত্র নিয়ে হাজির হলেন। ধীরে ধীরে দোতলা থেকে নিচে আনা হলো অনুকে। সোনালি জামদানিতে তাকে বড্ড সুন্দর লাগছে। রানার ভয়ে চারপাশে মাথা তুলে কিচ্ছুটি দেখল না মনতা। শায়লা অনুরূপে মুগ্ধ হয়ে হাতের বালাখানা খুলে অনুর কোমল হাতে পরিয়ে বলে উঠল, ছোট মা খুশি হয়ে আজ এইটুকুই দিলাম, পরের বার ভরিয়ে দেব। সৌম্য মুগ্ধ চোখে অনুকে দেখল। তার মনে হলো বিয়ের সময় মেয়েদের আলাদা একটা সৌন্দর্য শরীরে বসতি স্থাপন করে, নয়তো অনুকে আর আগে এত সুন্দর লাগেনি কেন? এই যে চোখ ধাঁধানোর সৌন্দর্য। অনুর বাবা মা আত্মীয় স্বজনের সাথে আলাপচারিতা শেষে আকদ সম্পন্ন হলো। সৌম্য খাতায় সিগনেচার করার আগ মুহূর্তে ঈশ্বরায় রনকে থ্যাঙ্কস জানালো। এরপর ঘসঘস করে সাইন করে বুকে হাত গুজে বসে রইল। কাজে অনুকে দেনমোহরের কাগজে সাইন করতে বললেন। যেহেতু দীর্ঘদিনের চেনা জানা ভালোবাসা, তাই অনু সময় নিল না। সকলের হাসি আনন্দে আর খুনসুটির মধ্যে আকত শেষ হলো। দেওয়ান মির্জার সকলের সাথে আলাপ আলোচনা করে ঘোষণা দিলেন আগামী শুক্রবার বিয়ে। বরকনেকে আলাদা ঘরে সময় কাটানোর জন্য পাঠানো হলো সন্ধ্যার আগ মুহূর্তে। আর বসার ঘরে সকলের চা নাস্তার আয়োজন করা হলো। অন্যদের বাড়ির কাজের মেয়ে আর তনু আয়োজন করলো সব কিছুর। ট্রেতে করে তনু যখন ধোয়া ওঠা চা নিয়ে এলো, তখন এক পলক মনতার পানি তাকালো রণ। মেয়েটা সাংঘাতিক ভয়ে গুটিয়ে আছে। জোরের মতো চঞ্চল মেয়েটার এহার নীরবতায় রণার রাগ হলো। তবুও নিজেকে সংযত করে বসে রইল হাত কামড়ে। সকলের হাতে চায়ের পেয়ালা তুলে দিতে দিতে মনতার সামনে এসে টেবিলের সাথে হুচুট খেয়ে পড়ে যেতে উদ্যত হলো তনু। হাতে ট্রে ভর্তি গরম চা পড়তে নিল মনতার শরীরে। রানা বসা থেকে উঠে সে তনুকে ট্রে সহ ছুঁড়ে মারল মেঝেতে। ছিটকে দূরে পড়ল তনু, আর মেঝেতে ঝনঝন শব্দে ভাঙল কাপ। মেঝেতে পড়ে আর্তনাদ করে উঠল তনু। এদিকে রণ চোখ মুখে ব্যস্ততা ফুটিয়ে উঁচু গলায় বলে উঠল, তোর গায়ে লেগেছে? ঠিক আছিস তুই? সকলেই এহেন কাণ্ডে বিস্মিত হলো। শায়লা গিয়ে তনুকে মেঝে থেকে তুলে সোফায় বসালো। মেয়েটি এখনো কেমন ঘুর থেকে বেরোতে পারেনি। তনুর মা দৌড়ে সে কাজের মেয়েকে সাথে নিয়ে ভাঙা সিরামিকের টুকরো পরিষ্কার করে মেয়ের কাছে এলেন। তনু হতভম্ব নজরে রানার পানে তাকিয়ে রয়েছে, অথচ মানুষটার সমস্ত ধ্যান জ্ঞান মনতাকে ঘিরে। রানা মনতার জামা উল্টে পাল্টে হাত পা ছুঁয়ে দেখল। বিষয়টা শালার নজর এড়াল না। রেহনুমা স্তব্ধ হয়ে ছেলের পাগলামি দেখলেন। দেওয়ান মির্জার কাছে তনু মেয়েটাকে বড় বেখালি আর ইচড়ে পাকা মনে হলো। এসে থেকে মেয়েটার অতিরিক্ত পাকামো দেখছেন তিনি। হাত অপরিপক্ক অথচ মাতব্বরি পক্ক। আদনান মির্জা আর সাদনান মির্জা ব্যস্ত হয়ে তনুকে নিয়ে দুঃখ প্রকাশ করতে লাগলেন। লজ্জিত হলেন সবকিছুর জন্য অনুর বাবা। সে তনুকে ঘরে যাবার নির্দেশ দিলেন। নোমান নামক ছেলেটি দূর থেকে সব পরখ করে যা বোঝার বুঝলো, তাই আর ঘরে না ঢুকে বাইরে পাখিদের সঙ্গে একান্তে গল্প করতে মজল সে। নোমান মনে মনে বলল, বুঝলি ফাঁকি, আমার ভালোবাসা শুরুর আগেই শেষ হয়ে গেল। মিলিটারি বড্ড হুঁশিয়ারি পাখিয়ালা। রাতের খাওয়া দাওয়ার পর সকলে বিদায় নেবার জন্য তৈরি হলো। মনতা ঘুমে দুনিয়া তাকিয়ে দেখতে পারছে না। শরীর ঢুলছে সাংঘাতিক ঘুমে। মনে হচ্ছে বিছানায় শরীর ছোঁয়াতে পারলেই ধরনীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে তার। ধীরে ধীরে সবার থেকে বিদায় নিয়ে যার যার গাড়িতে উঠল সকলে। শায়লা মনতাকে ডেকে বলল, আমার সাথে আয় মৌন। শায়লার ডাক শুনে পা বাড়াতেই রণ বলে উঠল, আমার গাড়িতে যাবে ও ছোট মা, তুই মাহির, মঈন আর ছোট চাচ্চুর সাথে যাও। মনতার ঘুম উবে গেল এহেন কথায়। শায়লা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়িতে উঠে চুপচাপ বসে রইলেন। রণ মনতার পানে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, চল আমার সাথে তোর হাতের রেখা গণনা করব। ভয়ে ফিটে উঠল মনতা। গাড়িতে না উঠে ঠায় দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। রণ পুনরায় শীতল কণ্ঠে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। নাকি নোমান শাহরিয়ারকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? মনতা আর দাঁড়ালো না, চপল পায়ে গাড়িতে উঠে বসলো। এরপর রণ ড্রাইভিং সিটে বসে সবাইকে ফেলে চলে গেল। ধীরে ধীরে রণের পেছনে এলো বাকি সকলে। গাড়িতে ভয়ের চোটে ঘুমের ভান ধরে চোখ বুজে পড়ে রইল মনো।
রণ বার কয়েক শ্রী ঢং ধরা চেহারা দেখল। মনতা রেহানো ছল চাতুরিতে রণের ক্রোধ সপ্তম আকাশ ছুল। এরপর হিসে বলে উঠল, আমি জানি তুই ঘুমাসনি। চোখ খোল মৌন, নয়তো ধাক্কা দিয়ে ফেলে দেবো গাড়ি থেকে। ভয়ে আরো চোখ চেপে পড়ে রইল মন। রণ গম্ভীর গলায় শুধালো, ছেলেটির হাত ধরে বেশ সুখ অনুভূত হচ্ছিল তোর, তাই না? তোর ঠোঁটে কমলা রঙের হাসি খেলছিল, প্রেম করতে মন চেয়েছিল তোর সাথে। মনতা জবাব দিল না। আরো কিছুক্ষণ বকবক করলো রণ। নিশ্চুপ মনতার সাহস দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না রণ। সে রাস্তার এক সাইডে জোরে ব্রেক কষে গাড়ি থামালো। আকস্মিক ঝাঁকুনিতে রণার কাঁধে হেলে পড়ল মনতার মাথা। রণ স্তব্ধ হয়ে বসে রইল। মনতার ভারী শ্বাস পড়ছে। মেয়েটা সত্যিই ঘুমিয়ে গেছে। তার এলোমেলো চুল মুখ চোখ জুড়ে হুটোপুটি করছে। আলগোছে সে এলোমেলো চুলগুলো মনতার কানের পিঠে গুজে রণ তাচ্ছিল হেসে বলে উঠল, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিন্তে তুই কি করে ঘুমাচ্ছিস? তুই বড্ড নির্দয় মৌন। তোর দিলে আমার জন্য একটু দয়া মায়া নেই, তাও আমি তোর কাঙাল। বলে গাড়ি স্টার্ট করলো রণ। এরপর এক হাতে মনতার মাথা জড়িয়ে অন্য হাতে ড্রাইভিং করে সাবধানে সন্তর্পণে ছুটল বাড়ির মুখে। পরের দিন খুব সকালে ঘুম ভাঙল মনতার। সেও কক্ষে নিজেকে আবিষ্কার করে চোখ ধরল মনতা। গত রাতের ঘটনা সবটাই তার কাছে স্বপ্ন মনে হলো। তাই মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে হারমোনিয়াম আর গানের খাতা নিয়ে বসলো দেওয়ান মির্জার দাওয়ায় উঁচু জায়গাটায়। এরপর হারমোনিয়ামে কিছুক্ষণ সারেগামা বাজনা বাজিয়ে ধরল রবীন্দ্রসঙ্গীত। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। মনতার গানের শব্দে ঘুম ছেড়ে উঠে গেল সকলে। সেই সাথে ডেকে উঠল দ্বারকাকের ঝাঁক। গত রাতে সকলে দেরিতে ঘুমিয়েছে। সকাল সকাল মেয়েটির এহেন অত্যাচার কারো সহ্য হলো না। সাদনান মির্জা বিছানাতেই শায়লার উপর চড়া হলেন। তিনি জোর গলায় বললেন, না শায়লা না, এ কিছুতেই আমার মেয়ে নয়, কিছুতেই না। বলে কানে আঙ্গুল গুজে পাশ ফিরলেন। মনতার সঙ্গীত সাধনা যখন তুঙ্গে, তখন ট্রাউজারের পকেটে এক হাত গুজে হাই তুলতে তুলতে বেরিয়ে এলো রণ। এরপর চোখ মুখ কুচকে বুকে হাত ভাঁজ করে পুরো গানটা শুনল। রণের মনে হলো হারমোনিয়াম কেঁদে কেঁদে বাঁচার আকুতি জানাচ্ছে। মনতার হাত থেকে এই জড়বস্তুকে রক্ষা না করলে রণকে ঘুর অভিশাপ দেবে এই হারমোনিয়াম। তাই রণ মনতার গানের মাঝে হাততালি দিয়ে বলে উঠল, বাহ 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 বাহ, সেরা মৌনতা সাবির সেরা। তোর কাছে সাবিনা ইয়াসমিনও ফেল। বাহ, কি সুরেলা কণ্ঠ তোর। বাট গানটা তুই ভুলভাল গাচ্ছিস, গানটা এভাবে হবে না। আকস্মিক রণার গলা মনতার মধ্যে ভয় ঢুকালো। সে হারমোনিয়াম দূরে সরে মিনমিন করে বলে উঠল, তুমি কি করছো এখানে? আর আমি গান ঠিকই গেয়েছি। রণ মাথা নাড়িয়ে বলল, তুই ঠিক গান গাসনি, তোর গানটা এভাবে হবে মৌন। সেদিন দুজনে হেগেছিল বনে, আশেপাশে পানি ছিল না, কাচু মাচু হইয়া পকেটে খুঁজিয়া দেখি কোনো টিস্যু ছিল না, ছিল না, ছিল না। ঘুম থেকে অগ্নি চেহারা নিয়ে তরতর করে মনতার সামনে এসে দাঁড়ালো মাহির। বাড়িতে এসেছে পর্যন্ত মনতা তার মাথা গরম করে রেখেছে। এত বড় মেয়ে অথচ কাজকর্ম সব নির্ভুত মেয়ে মানুষের মতো। এতদিন বাদে বাড়িতে এসেও ব্যাককল মেয়েটির জন্য শান্তিতে থাকা যাচ্ছে না। মাহির ক্রুদ্ধ চোখে হাত উচালো। উদ্দেশ্য ঠাটি এক চর মেরে মনতার গানের নাম ভুলানো। কিন্তু তার আগেই ঠান্ডা ধমকে রণ বলে উঠল, সামনে থেকে সরে যা মাহি, ওর জন্য অন্য শাস্তির ব্যবস্থা করেছি আমি। মনতার কাজকর্ম ঘিরে রণর মনে আকাশসম জেদ জন্মেছে। গতকালের ঘটনা মন থেকে কিছুতে সরছে না। অথচ মেয়েটাকে দেখো কি সুন্দর বেসুরা গান গাইছে, যেন সে কোনো অন্যায় করেনি। তাই রণ ঠিক করেছে যতক্ষণ এই বেকুব মহিলাকে শাস্তি না দেবে কৃত অন্যায়ের জন্য, ততক্ষণ সে শান্তি পাবে না। রণর ধমকে মাহির হাত গুটিয়ে সরে দাঁড়ালো। আজ সারাদিন বোনের চেহারা দেখবে না সে। মাহিরের মাঝে মাঝে মনে হয় এটা তার বোনই নয়, রাস্তায় কুড়িয়ে পাওয়া কোনো পাগল ছাগলের সন্তান। তার বোন এত নির্লজ্জ, ব্যাককল আর উন্মাদ হতে পারে না। না না, কিছুতেই না। মনতার জন্মকুষ্ঠির ঘাটলে দেখা যাবে মেয়েটাকে নিশ্চিত ট্রেনে কুড়িয়ে পাওয়া গেছে, নয়তো কোনো পাগলি রাস্তায় ভুলে ফেলে চলে গেছে।
মাহিরের ভাবনা শেষ হবার আগেই রয়েছে রণ শীতল গম্ভীর গলায় বলল, তোর গলার সুর বড্ড বেসুরো আর কর্কশ মৌন। সকাল সকাল তার লয়হীন হারমোনিয়ামের বাজনা আর তোর ওই বেসুরে গলায় ভ্যা ভ্যা করে আমাদের সকলের ঘুম ভেঙে বড্ড ভুল করেছিস তুই। এর জন্য তোর পানিশমেন্ট আবশ্যক। তুই কি শাস্তির জন্য প্রস্তুত? উত্তরের জন্য একটা অপশনই রয়েছে, সেটা হচ্ছে ইয়েস। রণের কথায় মাহির আনন্দে আটখানা হলো। ক্যা ক্লাইম্যাক্স হে ভেবেই মনে মনে নেচে উঠল মাহির। মনতা যে আজ রণের কবলে পড়ে ধরাশয়ী হচ্ছে এটা ভেবেই মাহিরের লাফাতে ইচ্ছে করলো। মাহির কাঁধ উঁচু করে আশেপাশে দেওয়ান মির্জার সন্ধান করলো। মাহির মনে মনে বলল, পুরোটা চূড়ান্ত বরজাত এখনই এসে সমস্তটা ভেস্তে দেবে। আজ যাতে 21 মিনিট কালেও দেওয়ান মির্জার ঘুম না ভাঙে তার জন্য দোয়া করতে লাগলো মাহির। এদিকে রানার মুখের স্বাস্থ্যের কথা শুনে বোধশূন্য অসহায় হলো মৌন। সে ছলছল চোখের সামনে দাঁড়ানো বজ্রাগেই গম্ভীর মানুষটার শক্ত মুখের পানে তাকিয়ে ফাঁকা ঢোক গেল। মানুষটার চোখ মুখে কাঠিন্যের ছাপ স্পষ্ট। বুকে হাত ভাঁজ করে এমন কায়দায় দাঁড়িয়ে রয়েছে, ভঙ্গিমায় মনে হচ্ছে অনুশীলন মাঠের এক অপরাধী সোলজার তার অফিসারের সামনে শাস্তির প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তাৎক্ষণিক চোখ নামিয়ে মাথা নত করে ঠোঁট টিপে কিছুক্ষণ কিছু একটা ভাবলো মনতা। এরপর পিনপিনে পাতলা ঠোঁটজোড়া নাড়িয়ে বলে উঠল, আমি শাস্তি পেতে প্রস্তুত। বলো কি করতে হবে আমায়? এত সহজেই মনতা শাস্তি মেনে নিল ভেবে এক ভ্রু উঁচু হলো রনর। সে মুখটা আরেকটু কঠিন করে বলে উঠল, তেমন কিছু নয়, শুধু উঠানে ঘেউ ঘেউ করা কালো কুকুরটার সামনে দাঁড়িয়ে আমি যেটা শিখিয়ে দিলাম সেম গানটাই গাইবি, কুকুরের ঘেউ ঘেউয়ের তালে তালে। কুকুরে মনতার সাংঘাতিক ভয়, আর বাড়িতে পোষা কালো কুকুরটা বড্ড হিংস্র। মন মতো কিছু না হলেই বিশ্রী দাঁত খেয়ে ঘেউ ঘেউ করে। যদিও মাহির কুকুরটার পালে বাড়ির সকল সদস্যের সাথে তার ভাব থাকলেও মনতার সাথে তার যুগ যুগান্তের বৈরিতা। রনর শীতল গলায় বলল, কি হলো, কথা বলছিস না? শাস্তি পছন্দ হয়েছে? রনর শীতল গলায় চমকে উঠল মনো। এরপর চোখের জল কোনো মতে আটকে বলে উঠল, ভাইয়া, ওই কুকুর আমাকে দেখলেই কামড়াতে আসে। আর তুমি জানো, ওই কুকুরে আমার সাংঘাতিক ভয়। মনতার উপর আজ কোনো দরদ দেখালো না রণ। মেয়েটা গতকাল তাকে বেশ পড়িয়েছে। বজ্জাত মেলোক কি জানে পরপুরুষের হাত ধরে যখন সে দাঁত কেলাচ্ছিল তখন রণের বুকে কেমন লাগছিল। রণ মনের ভাবনা ফেলে ভাবলে সেন বলল, ঠিক আছে, তাহলে অন্য শাস্তি ঠিক করেছি তোর জন্য। এই কথা শুনে মাহির ঘোর আপত্তি জানালো। রণ পরিস্থিতি সহজ করছে ভেবে তার পায়ের তলা শিরশির করলো রাগে। সে বলল, রণ ভাই, আগের শাস্তি মঞ্জুর, আমার পছন্দ হয়েছে। রণ হাত উঁচিয়ে মাহিরকে থামিয়ে ভারী গলায় বলল, যেদিন তোকে শাস্তি দেব সেদিন নিজেরটা নিজে চুজ করিস। আজ মৌনতার শাস্তি ও ডিসাইড করবে, আর নিজের ছোট বোন শাস্তি পাচ্ছে কোথায় ভাই হয়ে পাশে দাঁড়াবি বেচারির। তা না করে শাস্তি বাড়ানোর জোরদার করছিস, ধিক্কার তোকে। মাহির কপাল কুঁচকে বলল, ও আমার বোন নয়। তোরই বোন, তোর মায়ের পেটে ওকেই দেখেছি আমি। অস্বীকার করলে রক্ত সাফ হবে না। যাক সেসব কথা, শোন মৌন। মনতা গড়ে পড়া চোখের জল মুছে মাথা নত করে দাঁড়িয়ে রইল। সামান্য গান গাইবার অপরাধে উদ্ধস্ত তুল্য মানুষগুলো তার সাথে যে অন্যায় খারাপ আচরণ করছে তা আজীবন মনে রাখবে সে। এরপর একদিন সময় সুযোগ বুঝে সুদ সমেত ফেরত দেবে। মনতার প্রতিশোধ পরায়ণ মুখের পানে তাকিয়ে শ্লেষাত্মক হাসলেও রণ, যেন মেয়েটার প্যাটের সমস্ত কথা ইতিমধ্যে পড়ে ফেলেছে সে। এরপর বলল, আজকে সারা দিন বাড়িতে যে কয়টা ফকির নিয়ে আসবে তাদের সবার সামনে গিয়ে তুই বলবি তুই দুইবারে ম্যাট্রিক ফেল করা পাত্রী। আরও বলবি পড়াশোনা তোর ভালো লাগে না। তারা যেন বাড়ি বাড়ি ঘুরে তোর জন্য রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খোঁজে, সম্বন্ধ নিয়ে এসে তোর বাপকে জানায়। রাজি আছিস? এবার চিৎকার করে কান্না পেল মনোর, কিন্তু মেজর ইফতেহান রনর সামনে গলা বাড়িয়ে কান্নার সাহস হলো না তার। মনতা কপুল বেয়ে ঝরে পড়া নীরব অশ্রুদানা দুহাতে মুছে ঠোঁট টিপে বলে উঠল, আমি কুকুরের সামনেই গান গাইব রন ভাই। এমন সময় শায়লা এলেন। এসে রনর শাসাক্ত কথাগুলো শুনলেন।
গতকাল মেয়েকে ঘিরে রনর যে অনুভূতি তিনি সন্দেহ করেছিলেন তা বালির বাঁধের ন্যায় ভেঙে গেল। তিনি মনে মনে আশাহতও হলেন বটে। রনের মতো ছেলে মনতাকে গ্রহণ করবে না ভেবে মনকষ্টে সরে কাজে গেলেন। শায়লা সরতেই ধীর পদে প্রকাণ্ড খোলা উঠানটায় বেরিয়ে এলো মনতা। উঠানের মধ্যখানে চোখ বুজে ঝিমুচ্ছে মাহিরের পোষা কুকুর কালো। কুকুরটা বেশ মোটা তাজা আর কুচকুচে কালো। মাছ মাংস গিলে গিলে গায়ে অসুরের শক্তি উৎপাদন করেছে এই কালো। মনও ফাঁকা ঢুকিলে সুর তুলল। সেদিন দুজনে গেছিল বনে। এমন সময় শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো কালো। এরপর মনও তার মুখের পানে তাকিয়ে কিছুক্ষণ ঘটনা বোঝার চেষ্টা করলো। চৌতর পশুটির মস্তিষ্ক ঘটনা ক্যাচ করতেই ঘেউ ঘেউ আলোড়ন তুলল চরম বিরক্তিতে। ভয়ে অল্প দমল মনতা। এরপর পুনরায় পরের লাইন গাইল। কুকুর এবার ঘেউ ঘেউয়ের মাত্রা বাড়ালো, সেই সাথে তেরে কামড়াতে এলো মনতাকে। ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল মনো। সোম্মা আর রেহনুমা দৌড়ে বেরিয়ে এলো মনতার কান্নায় আর কালোর ঘেউ ঘেউর শব্দে। রেহনুমা এসে মনতার বাহু চেপে সরিয়ে রনর সামনে গিয়ে রাগান্বিত গলায় বলে উঠলেন, ছোট বোন হয় তোমার? এসব কি ধরনের আচরণ? দুদিন পর যখন অন্যের ঘরে চলে যাবে মেয়েটা, তখন এসব মনে করে পস্তাবে, বুঝলে? বলেই মনু তাকে টেনে রান্নাঘরে নিয়ে শায়লার উদ্দেশ্যে বললেন, কি রে শায়লা, মেয়েটাকে সবাই মিলে কুকুর লেলিয়ে ভয় দেখাচ্ছে আর তুই রান্না করছিস? সত্যি এই মেয়ে তোর পেটের তো? নিজ সন্তানের সাথে এসব কি আচরণ তোদের? মাথায় এতই যদি বোঝা হয় তবে আমায় দিয়ে দে, নিয়ে সৌমের বাসায় চলে যাব, এরপর তোরা আনন্দে থাকিস। মনতা আজ খুব কাঁদলো রেহনুমাকে জড়িয়ে। বাড়ির কেউ তার সাথে ভালো আচরণ করে না, পড়াশোনায় একটু কাঁচা বলে এত অপমান অপদস্থ। মনতার বুক ভেঙে ব্যথা করে উঠল। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আজ বাড়ি ছেড়ে চলে যাব আমি, আর তোমাদের জ্বালাবো না। সবাই ভালো থেকো, সুখে থেকো। সারাটা দিন ঘরে দরজা এঁটে কাঁদলো মনো। সকলের হাসি তামাশা সে আর নিতে পারছে না। কোমল মনে অদম্য জেদ জন্মেছে আজ। রেহনুমা শায়লা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে এসে দরজা থাকিয়ে ভাত খাবার জন্য অনুরোধ করেছে মনতাকে, কিন্তু মনতা কারোর ডাকে সায় দেয়নি। রণ নিজেও এসে দরজা ভাঙবার হুমকি দিয়েছে, তবু গু ধরে বসেছিল সে। এরপর ধরণীতে যখন রাত নামলো তখন ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো মনতা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আকাশে আজ চাঁদ নেই, মেঘে ঢেকে গিয়েছে, হয়তো রাতে বৃষ্টি হবে। দেওয়ালে থাকা ঘড়িতে সময় দেখল মনতা, রাত 11টা বাজে। মির্জাবাড়ির সকলে গভীর ঘুমিয়ে তুলিয়েছে, কারণ গ্রামের মানুষের কাছে রাত 11টা মানে মধ্যরাত। ব্যালকনি থেকে সরে এসে পুনরায় কক্ষে ঢুকলো মনো। তারপর নিজের জামায় কয়েকটা উড়না গেরু দিয়ে খোলা ব্যালকনির রেলিংয়ে বাঁধল। বিছানার উপর থেকে সাদা নকশি কাঁথাটা নিচে ছুঁড়ে মেরে বিধাতার নাম নিয়ে ঝুলে ঝুলে ব্যালকনি থেকে নামার চেষ্টা চালালো। আজ যে করে হোক এই অপমানজনক বাড়ি থেকে এসে চলে যাবে। একটা কাকপক্ষী তো দূর, গেটের পাহারাদার কালু পর্যন্ত টের পাবে না কে হারিয়ে গেল এই বাড়ি থেকে। মনের জেদ সফল করতে বেশ কসরত করে হাত পা ছিলে নিচে নামলো মনো। বাড়ির পেছনে ঝুপে কে যেন খচখচ শব্দ করে নড়ে উঠল মনো তার উপস্থিতিতে। মনো ভয়ে আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে চুপি চুপি পা মারিয়ে মির্জা বাড়ির আঙ্গিনা থেকে চলে যেতে লাগলো। নিজ কক্ষের ব্যালকনিতে বসে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে রানা। মনতার উপর করা জুলুম নিজের ভেতর বেশ অপরাধবোধ কাজ করলো তার। মনতা খায়নি বলে সে নিজেও খায়নি। মেয়েটা এভাবে মনে কষ্ট নিবে, রানা যদি ঘরেও টের পেত তবে কখনোই মেয়েটাকে এভাবে শাস্তি দিত না। রানার ভাবনার মাঝে হঠাৎ দূরের সাদা ছায়া দেখল রানা, কেমন হেলে দুলে দূরে মিলিয়ে যাচ্ছে। কপাল কুচকে এক দৃষ্টিতে সে ছায়ার পানে তাকিয়ে রইল রানা। এরপর ঠোঁটে হাসির রেখা ফুটে ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়লো কমান্ডো স্টাইলে। চলতে চলতে মনতার হঠাৎ মনে পড়লো সে টাকা আনতে ভুলে গেছে। পা চালিয়ে সারা রাতেও এই গ্রাম পেরোতে পারবে না সে। এবার তবে কি উপায়? গায়ের কাঁথা চাদরের মতো করে শরীরে নাকে মুখে পেঁচে ভীতিহীন জঙ্গল মারিয়ে জোর পায়ে হাঁটতে লাগলো মনো। এমন সময় পেছন থেকে কেউ তাকে জাপটে ধরে বলে উঠল, শুনেছি এই গ্রামে নাকি চোরের উপদ্রব বেড়েছে আজকাল। চোর যেহেতু ধরেই ফেলেছি, তবে মির্জা দেওয়ান সাহেবের কাছে নিয়ে এর বিচার করা হোক।
আকস্মিক রনর গলায় শক্ত হয়ে রনর শরীরের সাথে সেটে রইল মনো। সে নাক চোখ ঢাকার চেষ্টা করলো দুই হাতে, কিন্তু রণ তাকে শূন্য তুলে কাঁধে ফেলে লম্বা পায়ে ছুটল বাড়ি অভিমুখে। মনো তার শব্দ করে বলতে চাইলেও নিজের পরিচয়, কিন্তু সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। রণ ঠোঁট কামড়ে হাসি রোধ করে বলে উঠল, কিরে চোর বেটা, শরীরে এইটুকুন মাংস আর শক্তি নিয়ে চুরি করতে এসেছিস? ধরে নিয়ে যাচ্ছি বিচার করতে, তবুও পালানোর চেষ্টা করছিস না? মনতা বিপাকে পড়ে কিছুক্ষণ ভাবলো কি করবে না করবে, এরপর অভিমানী গলায় বলে উঠল, তোমাদের শাস্তি দিতে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। মনতার কথায় থামলো রনর চপল। সে কুলি তুলে কাঁধ থেকে নামিয়ে মনতাকে নিজের সামনে আনলো। এরপর কম্পিত গলায় বলল, কথাটা আবার বল। কুল থেকে আছাড় দিয়ে নামিয়ে মনতার গালে ঠাস করে এক শক্ত চর বসালো রণ। চরে মনতার গাল ঘুরে গেল, লাল হলো কিনা অন্ধকারে দেখা গেল না আঙ্গুলো পোকালটা। রণ আরেকটা চর ওসাতেই দুই হাতে গাল চেপে ধরে শব্দ করে কাঁদলো মনো। আর মারলে মরে যাব রন ভাই, তোমার হাত বড্ড শক্ত, এই দেখো আমার চামড়াটা উঠে গেছে। বলেই রণর একদম নিকটে সে শরীর ছুঁয়ে ছুঁয়ে দাঁড়ালো মনতা। রণর শরীর কেঁপে উঠল এখনো কাছাকাছি স্পর্শে। মনতার কান্নাযুক্ত কম্পিত শ্বাস বুকের কাছে খুব লাগছে, কেমন বুকের চামড়া পুড়ে যাচ্ছে সে শ্বাস উত্তাপে। রণ হাত গুটে নিল, তারপর এলোমেলো হাওয়া নিজেকে সামলে হিসিয়ে বলে উঠল, তুই তো সাংঘাতিক ভীতু মেরে মৌন। সকলের অপমানে লজ্জা পেয়ে কোথায় একটু ভালো করে পড়াশোনা করে পাশ করবি, তা না করে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিস। তুই চোর, আর পালিয়ে যাবি বা কোথায়? রাস্তায় রাস্তায় নষ্টামি করতে, নাকি আগে থেকেই জুটিয়ে রাখা কোনো প্রেমিকের বাড়িতে? রানার কথায় মনতা মাথা নিচু করে ঠোঁট কামড়ে কাঁদলো। কথাগুলো তার মনে খুব লাগলো, অপমানটা বড্ড শক্ত। হৃদয়হীন গম্ভীর বদরাগী মানুষটা কেমন অকপটে এতগুলো কথা বলে ফেললো, অথচ মনতার কোনো ছেলে বন্ধু পর্যন্ত নেই। এবার জেদ হলো মনতার রণসহ বাড়ির সকলের উপর। সে মাথা নিচু করে ভাবলো, একদিন স্কুলের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠবো, এরপর থপথপে সাদা স্মার্ট ছেলেকে বিয়ে করে রন ভাইয়ের চোখে গুঁতো মারবো, বলবো তোমার চাইতেও বেস্ট। কথাগুলো ভেবে মাথা দুলালো মনতা। তারপর গায়ের কাঁথা চেপে ধরে রণকে ফেলেই বাড়ির মুখে হাঁটা ধরলো। পেছনে নিশ্চুপ দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেললো রণ। মেয়েটাকে কিভাবে বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ বানাবে রণও জানে না। এত বড় মেয়ে, অথচ ঘটে বুদ্ধি নিয়ে এক বিন্দু, যা আছে তা কেবল শয়তানি আর ছেলে মানুষই। এদিকে আকাশে ম্যাঘ ডেকে গুড়গুড় শব্দে বাজ পড়তে লাগলো। আকাশ গভীর ঘুম থেকে হুড়মুড়ে উঠল সেই শব্দে। বৈদ্যুতিক ঝলকে পুরো কক্ষ আলোকিত হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে উঠে কক্ষের জানালার কাছে এলো আকাশ। কাঠের পাল্লা জোড়া না বন্ধ করলে একটু পর বর্ষণে পুরো ঘর ভেসে যাবে, তাই ঘুম জড়ানো চোখে বাড়ি তাকালো সিদ্দিক। তারপর হাত বাড়িয়ে টেনে আনলো জানালার পাল্লা। বিদ্যুৎ চমকে হঠাৎ আকাশের দৃষ্টি গত হলো সফেদ অবয়ব। এরপর সবকিছু অন্ধকার স্বাভাবিক। আকাশ ধরে নিল মতিভ্রম, কিন্তু পরক্ষণে আবারও একই দৃশ্য। এবার ভয়ে বুক কেঁপে উঠল আকাশের। সে চিৎকার করতে চাইলেও আগত অশরীরীর আগমনে আকাশ জানালা লাগাতে ভুলে গেল। ঠায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য স্থির নজর পেতে রইল। হঠাৎই ঝুমঝুমে বৃষ্টির ধারা ঝরতে লাগলো। এমন সময় আকাশ খেয়াল করলো সাদা পোশাকে আবৃত অশরীরী লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে তার জানালার পানে। এবার আর স্থির থাকতে পারল না আকাশ। সে গলা কাঁপিয়ে মির্জা বাড়ি নাড়িয়ে চিৎকার করলো, ও বাবা গো, আমারে খাইয়া ফালাইলো, কেরা কোনখানে আছেন, আমারে বাঁচান, নানা যান, চামেলি। আকাশের চিৎকারে মুহূর্তে আলো জ্বলে উঠল প্রতিটা কক্ষে কক্ষে। তারপর সকলেই তড়িঘড়ি করে দৌড়ে এলো আকাশের ঘরে। চামেলি দরজা ঠকঠক করে ডেকে উঠল, আকাশ ভাই দরজা খোলেন, কি হইল আপনি? দেওয়ান মির্জা গলা উঁচু করে শুধালেন, দরজা খোলা, খুব কি হয়েছে তোর, ভয় পেয়েছিস? দৌড়ে দরজার কাছে সে আগলা খুলে মুহূর্তে জ্ঞান হারালো আকাশ। বাকি কথা বলার জন্য অবশিষ্ট রইল না সে। এদিকে মনতা আর রণ দৌড়ে বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়ালো। দুজনের শরীর ভেজে যুবথুবু অবস্থা। শীতল জলের স্পর্শে মনতার কাঁপন ধরল। সে গায়ের কাঁথাটা আরেকটু টেনে গায়ে দিয়ে উঠোনের কোণে সে ঘাপটি মেরে দাঁড়ালো। কারণ মির্জা বাড়ির ভিতর দিকে জ্বলছে ফকফকে আলো, সেই সাথে মানুষের হাউকাউ।
পুরুষ মানুষের চিৎকার চেঁচামেচিতে মনতার বুক থরথর করে কাঁপতে লাগলো। তার মানে ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছে মনতার পালানোর খবর। শায়লা মনতাকে আর আস্ত রাখবে না ভেবেই মনতার চিৎকার করে কান্না পেল। এমন সময় বাইরে বেরিয়ে এলো আদনান মির্জা। আকাশের মাথায় পানি ঢালার জন্য বালতি নিয়ে এসেছেন তিনি। বালতি বৃষ্টির ধারার নিচে রেখে কিছুক্ষণ বৃষ্টির পানি তাকিয়ে রইলেন আদনান মির্জা। এরপর গলা উঁচিয়ে বললেন, কে ওখানে? আদনান মির্জার গলা পেয়ে জেগে উঠল কুকুর কালো। নাক দিয়ে কিছু শুকে ঘেউ ঘেউ করে উঠল সে। বিষয়টা আদনান মির্জার খটকা লাগলো। নিশ্চিত বাড়িতে চোর এসেছে ভেবে ঘরের ভেতরে ঢুকলেন তিনি। এরপর ফিরলেন মৌনতার বাবাকে নিয়ে। কালো এলু পাতারি দৌড়ে খুঁজতে লাগলো পরিচিত সে গন্ধ। মৌনতার চোখ মুখ ফ্যাকাশে হইলেও ভয়ে সে গাছের আড়ালে লুকিয়ে পেছন ফিরতে রনর মুখোমুখি হলো। এরপর ফিসফিস করে চোরা মুখে বলে উঠল, এইবারের মতো বাঁচাও রন ভাই, বিনিময়ে যা চাইবে তাই দিব কসম। রণ ঠুটে শয়তানি হাসি ঝুলিয়ে বলল, যা চাইবো তাই। তড়িৎ মাথা ঝাঁকালো মৌনতা। রণ পুনরায় বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।